এখানে লক্ষ্যবস্তুটা কোথায় অবস্থিত? তার মেরু এবং হচ্ছে ফোকাস বিন্দুর মাঝে অবস্থিত। মেরুটা ঠিক জায়গায় দিচ্ছে নাকি ভুল আছে? ঠিক জায়গায় তো দেখি। মানে এই চিত্রটা আমি যেটা দেখাচ্ছি শেয়ার করতেছি, মেরুটা ঠিক জায়গায় আছে নাকি? স্যার জানি না স্যার, দেখা কেন জানি মনে হইতেছে মেরুটা একটু নিচের দিকে আছে। আমার চোখে ভুলও হতে পারে। পি বিন্দুর পজিশনটা ঠিক আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। স্যার পি ওয়ার্ডটার তার পজিশন ঠিক parallax নেই এর স্যার, কাছে। এটা প্রতিফলক পৃষ্ঠের সাইডে থাকার কথা। আর সেটাই জানতে চাচ্ছিলাম আর কি। এখন এইটার জন্য কি নাম্বার কাটবে? কাটার তো কথা, কারণ এখানে যেটা পি দেখাচ্ছে সেটা তো প্রতিফলক পৃষ্ঠে সবচেয়ে উঁচু বিন্দু হয়ে গেছে না। ওকে স্যার। পি তো ভিতরে হওয়ার কথা, তাই না? জি স্যার। বলো এখানে যে বস্তু যে মেরু আর ফোকাসের মধ্যে অবস্থিত, ওকে মানলাম। বলো তাহলে প্রতিবিম্বটা কি আয়নার সম্মুখে নাকি আয়নার পেছনে? আয়নার সম্মুখে। প্রতিবিম্ব স্যার পেছনে। পেছনে পেছনে পেছনে। আইডিয়া দিচ্ছি আর কি, আইডিয়া গুলো। স্যার এ প্রাইম বি প্রাইম। এ প্রাইম বি প্রাইম থেকে আয়নার সম্মুখে নাকি পিছনে? স্যার আয়নার পেছনে। স্যার পেছনে স্যার। ওয়েল, প্রতিবিম্বটা কি লক্ষ্যবস্তুর চেয়ে আকারে বড় নাকি লক্ষ্যবস্তুর চেয়ে আকারে ছোট? স্যার আকারে বড়। আর মেরুবিন্দু বরাবর যে আলোক রশ্মিটা পাঠাইছে, মেরুবিন্দু বরাবর আলোক রশ্মি পাঠাইছে, সেখানে আপতন কোণ আর প্রতিফলন কি সমান বলে মনে হচ্ছে? প্রতিফলন কোণ নাকি ইয়েস স্যার, আই ইজ ইকুয়াল টু আর। সমান? ইয়েস স্যার সমান। এই চিত্রে কি সমান মনে হচ্ছে কিনা? সমানই মনে হচ্ছে স্যার। আমাকে আমার কাছে সমান মনে হচ্ছে না স্যার, আর যে একটুখানি স্যার প্রতিফলন কোণটা একটুখানি বেশি মনে হচ্ছে। তাহলে আমরা কি পরীক্ষার ভিতরে এরকম মিস্টেক করবো? নো স্যার, ওটা তো আই কিনা। কিন্তু অসমান করে আঁকবো, করবো এটা নাকি সমান করে আঁকবো? সমান সমান করে করে রাখবো। রাখবো। সমান করে আঁকবো। Happy to hear this. আর এখানে এই পি আর এফ সি এর মধ্যে কোনো সম্পর্ক আছে? পি এফ আর এফ সি? ইয়েস স্যার, পিএফ ইজ ইকুয়াল টু এফসি। এফ কি পিসি এর এফ বিন্দুর সাথে পিসি এর কোনো সম্পর্ক আছে? ইয়েস স্যার, মধ্যবিন্দু এটা। মধ্যবিন্দু। সি এর নাম কি? স্যার বক্রতার কেন্দ্র। এফ এর নাম কি? স্যার ফোকাস বিন্দু। বা প্রধান ফোকাস। যদি পারো উত্তর দিবা, তোমাদের জানতে হবে। তারপরে তোমার এখানে আয়নাটাকে কি দিয়ে দেখানো হয়েছে? আয়নার যে অংশটা, সেই অংশটার নাম কি? স্যার এমএন। তুমি এমপিএন বলতে পারো, সেটাও ভুল হবে না। ঠিক আছে, মেরু সহ তুমি জড়াই ধরে বলতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আমরা সচরাচর শিখে আসছি মানে মেরু সহই বলাটা ঠিক আছে আমরা। ঠিক আছে, তাহলে তুমিও সেটা বলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কেমনে প্রতিবিম্ব আঁকতে হবে সেই ছাড়া বাদ বাকি জিনিসগুলো তো কোনো সমস্যা নেই নাকি? এটা ছাড়া ওকে। আর এ থেকে একটা আলোক রশ্মি আসছে, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এই নিয়ম অনুসারে প্রতিফলিত হয়ে বাইরে আসছে, তাতে তো কোনো সমস্যা নেই আছে। মেরুবিন্দু বরাবর গেছে, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ হয়েছে। আর বক্রতা ব্যাসার্ধ বরাবর যে গেছে সেই ব্যাপারে তোমাদের কি বিবেচনা? বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি যায় তাহলে আলোক রশ্মির ফাইনাল গতিপথ কি হয়? বক্রতা ব্যাসার্ধ বরাবর গেলে কি হচ্ছে? বক্রতা ব্যাসার্ধ দেখো, এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি মেরুবিন্দু বরাবর আসছে, আরেকটা আলোক রশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর গেছে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ? বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি যায় তাহলে আলোক রশ্মিটা কিভাবে প্রতিফলিত হয় সেটা কি আইডিয়া আছে কোনো? যে পথে যাবে সেই পথেই মেবি ফেরত আসবে। সেই পথে বিপরীত দিকে ফিরে আসবে, তাই না? আমি এগুলি মুখস্থ করার চাইতে চিত্রের মধ্যে একটু দেখানো ভালো, কারণ চিত্রের স্যার মধ্যে আমার এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ
স্যার এভাবে কোশ্চেনটা করা যেতে পারে না যে বক্রতার ব্যাসার্ধের বিপরীতে না বলে বক্রতার কেন্দ্র বরাবর যাওয়া আপতিত আলোক রশ্মিটা ওই কেন্দ্র দিয়ে আবার প্রতিফলিত হওয়ার পর একই পথে ফেরত আসে, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধর বদলে বক্রতার কেন্দ্র বললে হবে না? উম, না, তাইলে তোমার বুঝতে হবে প্রতিফলিত রশ্মি কোনটা। কারণ তুমি বুঝে দেখো, বক্রতার কেন্দ্র হইতেছে একটা বিন্দু, বক্রতার ব্যাসার্ধ হইতেছে একটা ডিস্টেন্স। তাহলে তোমার বুঝতে হবে যে আসলে তুমি কি বলতে চাও, ক্লিয়ার করে সেটা বুঝতে হবে। তুমি যদি বক্রতার কেন্দ্র বলো, তাহলে এ থেকে তোমাকে এসি বরাবর পাঠাতে হয় না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি তোমার কি হয়, সি এ। আর তুমি যদি মেরুবিন্দু বরাবর পাঠাও, সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি পি থেকে মনে করো বাইরে হইতেছে। ঠিক আছে? তাহলে একটা প্রতিফলিত রশ্মি যাচ্ছে তোমার যেদিকে, আরেকটা প্রতিফলিত রশ্মি যাচ্ছে তার উল্টা দিকে, তাহলে প্রতিবিম্ব হবে কেমনে? বক্রতার কেন্দ্র হইতেছে একটা বিন্দু, আর বক্রতার ব্যাসার্ধ হইতেছে একটা ডিস্টেন্স। আশা করি বুঝতে পারছো। ওকে স্যার। ওয়েল, এবার আসো এই চিত্রটা, আমি এখানে অতটা কিছু জিজ্ঞেস করবো না। এখানে তাইলে বলো, এই লক্ষ্যবস্তুটা কোথায় আছে? ডট লাইন যেটা, সেটা তো বুঝতে পারছো, এটা প্রতিবিম্ব হবে। এখন স্যার বলো বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দুর মাঝখানে। কোন জায়গায়? আচ্ছা, বক্রতার কেন্দ্র বক্রতার হচ্ছে কেন্দ্র এবং প্রধান ফোকাসের প্রতিফলন। মাঝে। রাইট, রাইট। তাহলে বলো তো এখানে এ বিন্দু থেকে নিম্ন বিন্দুর কথা আমরা ওইভাবে ভাবি না, কারণ নিম্ন বিন্দু তো মেরু বরাবর যায়, পথে বিপরীত দিকে ফিরে চলে আসে, এটা কোনো সমস্যা না। স্যার কারণ এখানেও পিটা ভুল যাচ্ছে মনে হয়। এ থেকে কয়টা আলোক রশ্মি বাইরে হচ্ছে এখানে বলতে পারবা? এই বিন্দু থেকে কয়টা আলোক রশ্মি বাইরে হচ্ছে? তিনটা। আপু, তিনটা আর নাকি? দুইটা মনে হয়, দুইটা স্যার, দুইটা। তাহলে একটা গেছে কি প্রধান অক্ষের সমান্তরালে? ইয়েস স্যার। প্রধান অক্ষের সমান্তরাল যদি হয়, আমরা প্রধান ফোকাস করার সময় পড়ছিলাম, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি যায়, তাহলে প্রতিফলনের পরে কোন বিন্দু দিয়ে যায়? স্যার ফোকাস বিন্দু দিয়ে যাবে। ফোকাস বিন্দু দিয়ে যায়। আর যদি ফোকাস বিন্দু দিয়ে যায়, তাহলে প্রতিফলনের পরে কিভাবে প্রতিফলিত হয়? স্যার প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। প্রধান সমান্তরাল হয়। তাহলে দুইটা নিয়ম শিখে ফেলছি। আরেকটা নিয়ম কি শিখছি, যে যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর যায়, তাহলে এই পথে ফিরে আসে বিপরীত দিকে। আরেকটা নিয়ম কি শিখলাম, যে মেরুবিন্দু বরাবর যদি যায়, তাহলে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। একদম এই নিয়ম দেখায় আমরা প্রতিফলনটা দেখাই দিয়েছি। অন্য সব ক্ষেত্রে এটা সত্য, কিন্তু ওইটার ভিতরে স্পেশালি আমরা ওই জিনিসটা দেখাই। তাইলে 4 ধরনের আলোক রশ্মির গতি প্রকৃতি জানতে পারলা কিনা? ইয়েস স্যার। একটা হইতেছে যে যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে প্রতিফলনের পরে প্রধান ফোকাস দিয়ে যায়। দ্বিতীয়টা জাস্ট এটার উল্টা তো কাজের সাথে সাথেই বলি, যে যদি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে। তৃতীয়টা বলি, যদি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়, তাহলে এই পথে বিপরীত দিকে ফিরে আসে। দ্য লাস্ট ওয়ান, যে যদি মেরুবিন্দু বরাবর যায়, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। এই নিয়ম ডাইরেক্ট দেখায় আমরা যে প্রতিফলনটাই করি, শো করি। ঠিক আছে? যে বুঝতে পারতেছি ওকে। এখানে কি মেরু ঠিক দেখাচ্ছে, নাকি এখানে মেরুটা ভুল আছে? এখানেও ভুল আছে। এখানেও। এখানে ভুল আছে। আর এখানে বলো, এটা খুব ইন্টারেস্টিং একটা চিত্র, এবং এটা আঁকতে যে আমাদের প্রচুর ঘাম ঝরাতে হবে। তাহলে বলো যে এখানে লক্ষ্যবস্তুটা কোথায় আছে, প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, সে স্যার ব্যাপারে ইনফিনিটিতে আছে। লক্ষ্যবস্তু কোথায় আছে, তার বক্রতার কেন্দ্রে আছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? তো স্যার এটা সেটাও কি বক্রতার কেন্দ্রে তৈরি হয়েছে, কিন্তু হ্যাঁ স্যার, গুড, ঠিকই। ভেরি গুড। যে এখানে লক্ষ্যবস্তু যেখানে আছে বক্রতার কেন্দ্রে, প্রতিবিম্ব সেই বক্রতার কেন্দ্রে গঠিত হয়েছে। এটা একটা স্পেশাল কেসের মতো আর কি অনেকটা, যে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখা হলে প্রতিবিম্ব এই বক্রতার কেন্দ্রেই তৈরি হয়। ঠিক আছে? এটা একটা বিশেষ ধরনের কেস, এবং এখানে আমাদের স্যার চিত্রটা আঁকতে গেলে আমরা টের পাবো যে আসলে কতটা কঠিন। ঠিক আছে? যদি আমরা আঁকতে যাই তাহলে টের পাই। হুম? স্যার বুঝতে পারি, কি বলো? স্যার এখানে সি বিন্দুটাকে স্যার একটু নিচের দিকে শো করলে, না হলে স্যার তো মনে হইতেছে যে সি এর পর আছে। আর স্যার পি বিন্দুটাও আবারও ভুল জায়গায় আছে। এখানে তো তিনটা বিন্দু চলে আসলো, একটা হচ্ছে বি, একটা হচ্ছে বি প্রাইম, আর একটা হচ্ছে সি। তুমি দিবা কই? দেওয়ার জায়গা নাই তো। আছে?
তা লাইনের নিচে দিব, হ্যাঁ দিও, লাইন সেটা বরাবর। দিও, সেটা হয়তো অসুবিধা হবে না দিলে। আর এখানে নিচের দিকে যে ডট লাইন দিছে সেটা কি ঠিক আছে, না, নাকি নিচের দিকে ডট লাইন দেওয়ার দরকার নেই? এখানে নিচের দিকে কি স্যার? ডট লাইন দিছে সেটা কি ঠিক আছে? তা কোনটা? প্রতিবিম্ব কি বাস্তব প্রতিবিম্ব নাকি অবাস্তব প্রতিবিম্ব? স্যার এটা বাস্তব প্রতিবিম্ব। এটা বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব বুঝলা কেন? বাস্তব। একটা আলোকরশ্মি প্রধানত স্যার আমাদেরকে আলোক রশ্মিটাকে টেনে নিয়ে মিলাতে হয় না স্যার, এটা নিজে থেকেই প্রতিফলিত হয়ে প্রতিফলিত এই যে রশ্মিগুলো এক আপতিত বিন্দুতে মিলে। রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি হচ্ছে তোমার ডিএ প্রাইম, আর এই আলোক রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি হচ্ছে ইএ প্রাইম। তাহলে ডিএ প্রাইম আর ইএ প্রাইম একদম প্রকৃতপক্ষে কি এ প্রাইম এ প্রাইম বিন্দুতে মিলে যায় না? ইয়েস স্যার। যদি প্রকৃতপক্ষে মিলে যায়, জোর করে মিলাই হয় না, পিছনে বাড়াইতে টাড়াইতে হয় না, তাইলে বাস্তব প্রতিবিম্ব আলোক রশ্মির প্রকৃত মিলন ঘটে। ঠিক আছে? আর এখানে লক্ষ্যবস্তুর আকার আর প্রতিবিম্বের আকারের মধ্যে সম্পর্ক কি? সমান। স্যার দুইটাই সমান। দুইটা সমান। দুটাই সমান। ওকে, শিখাইতে গেছে তাহলে। এটা একটু বলো আচ্ছা দেখি। স্যার, স্যার আমরা যদি সমতল আয়নার ক্ষেত্রে যদি দেখি স্যার, তাহলে স্যার আমাদের রশ্মিগুলাকে টেনে মিলাতে হয় স্যার। এখন আমরা যে মিলাই স্যার, সেক্ষেত্রে স্যার যে প্রতিবিম্বটা তৈরি করতে হয় বা স্যার যে বিন্দুতে মিলাতে হয় স্যার, ওইটা আমাদের রিয়ালিটিতে নাই স্যার। এটা অ্যাকচুয়ালি একটা অবাস্তব প্রতিবিম্ব। এটা রিয়াল একটা, মানে স্যার বাস্তব জগতে নাই স্যার। কিন্তু স্যার এক্ষেত্রে যেটা হয় স্যার, অবতল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্বটা স্যার রিয়েল লাইফের মধ্যেই থাকে স্যার। এই জন্য কি স্যার এটা বাস্তব আর অবাস্তব প্রতিবিম্ব? স্যার আয়নার তো ওই সাইডটা নাই স্যার, স্যার ওই একটা সাইডটা কাল্পনিক আর অবাস্তব। একটা হচ্ছে বাস্তব, এই জন্য আর কি বাস্তব। নায়নার হলো যে তোমার মানে অবতল আয়না দুইটা পজিশনের জন্য অবাস্তব প্রতিবিম্ব বানাইতে পারে, আর তোমার পাঁচটা পজিশনের জন্য বাস্তব প্রতিবিম্ব বানাইতে পারে। ইয়েস স্যার। তার মধ্যে একটা পজিশন আবার আমরা আঁকি নেই এখানে, এটা কি দেখাবো না। সেটা হচ্ছে অসীম থেকে যদি আলোক রশ্মি আসে তাহলে অবতল আয়নায় ফোকাস তলে প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, সেটা একটা চিত্র আছে। এখন কথা হলো যে তাইলে যেহেতু পাঁচটা পজিশনের জন্য বাস্তব করতে পারে, দুইটা পজিশনের জন্য অবাস্তব করতে পারে, that's why it is said that a concave mirror can create both real and non-real image. ঠিক আছে, এটা বলা হয় আর কি। আর অবতল আয়না টার্মিনোলজি মিলে যায় উত্তল লেন্সের সাথে, আর উত্তল আয়না টার্মিনোলজি মিলে যায় অবতল লেন্সের সাথে। কাজে অবতল আয়না যদি পড়া হয় তাহলে মনে করবা যে উত্তল লেন্স অনেকখানি পড়া হয়েছে। ঠিক আছে, যদি ভালো করে পড়ো চ্যাপ্টার 9 অটো কমপ্লিট হবে। স্যার ক্লাস 8 এগুলো ছিল লেন্স বিষয়। আর যদি তুমি উত্তল আয়না পড়ো তাহলে অটোমেটিক তোমার মনে করো অবতল লেন্সের কিছু অংশ কমপ্লিট হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে ডট লাইন হবে না, তাহলে ওটাকে পুরোটা করে দিও। এখানে কি ডট লাইন হবে? হুম, না, কেন বলো দেখি। ডট লাইন কেন হবে না বলো তো দেখি। স্যার অবাস্তব না তো, এটা বাস্তব, স্যার এটা বাস্তব। এই জন্য। বাস্তব প্রতিবিম্ব, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এখানে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে?
স্যার বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে। বক্রতা কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তুটা কোথায় ছিল? স্যার বক্রতার স্যার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্র বক্রতা কেন্দ্রের অসীমে বাইরে থেকে নাকি? কোথায় না, তোমাকে বলতে হবে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে। অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে আর কি এরকম। ঠিক আছে, কারণ আমি বলছিলাম যে সি এর পরে আর কোনো ডিফাইন পয়েন্ট নাই, বলছি না? জি স্যার। সি এর পরে যেটা সেটা হচ্ছে অসীম। স্যার স্যার বাস্তব আর অবাস্তব প্রতিবিম্বের সংজ্ঞা যদি আমার কাছে চায়, তাহলে স্যার প্রতি ক্ষেত্রেই দেখা যাইতেছে যে বিন্দুটা যেটা যখন কাল্পনিক ভাবে চিহ্নিত করতেছি তখন অবাস্তব হইতেছে, আর যখন ভিতরে রিয়েলিটিতে ক্রিয়েট হইতেছে তখন বাস্তব হইতেছে। তাহলে স্যার এইভাবে সংজ্ঞাটা দিলে হবে না যে যখন কাল্পনিক ভাবে বিন্দুটা কল্পনা করতে হয় তখন হয় অবাস্তব, আর যখন রিয়েলিটিতে বিন্দুটা ভিতরে আসে তখন হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। বলবো যে আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। আর আলোক রশ্মির আহ যে ক্ষেত্রে আলোক রশ্মির প্রকৃত মিলন ঘটে না সেক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। আলোক রশ্মির প্রকৃত মিলন যে ক্ষেত্রে ঘটে না সেক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব ঘটে। বুঝলা নাকি? স্যার সেন্ট গ্রেগরি স্কুলের একটা প্রতিবেদন এসে দেখছো? স্যার দেখছি স্যার, বিভিন্ন স্কুলে যে প্রতিবেদন নিছে ছাত্রদের দিয়ে তো কথা বলাইছে, কিন্তু আমাদের শোনো, প্রতিবেদনটা। তোমার এখন আমি বলি তাহলে কাহিনীটা কি হয়েছে তোমার বলি। কাহিনী রয়েছে কি, মনে করে এরা যেদিন নাকি হয়েছে, মনে করে স্কুল খুলছে সেদিন এরা আহে নাই, বুঝো নাই? আর কি হচ্ছে, কি হচ্ছে তাহলে কাহিনী, কাহিনীটা হচ্ছে এরকম যে পরবর্তীতে এখন চিন্তা করছে, বা আমাদের কোনো টিচার হয়তো বা ভাবতে পারে যে আমাদের পুরনো ঢাকার বুকে অবস্থিত এত স্বনামধন্য একটা স্কুল, ঠিক আছে, এই স্কুলের কেন মানে এটা নিয়ে কোনো প্রতিবেদন হবে না, ঠিক আছে, এই ধরনের একটা বিষয় চলে আসছে। তখন কোন একটা টিচার হয়তো বা উদ্যোগী হইয়া কি করছে, ছবি মানে ভিডিও পাঠাইছে। আর ওরা দেখছে যে ভিডিও পাঠাইছে, এখন রিপোর্ট করুন কেমনে। এখন একজনে কইছে কি ওই নিউজের থেকে চ্যানেল থেকে, যে তুই একটু গেগুরি গেটে যা, তো গেগুরি গেটে যাবি, তুই এই যে কথা কইতে থাকবি গেগুরি গেট থেকে, আর পাশ দিয়ে ভিডিও গুলি আমরা ই করে তারপরে এডিট করে দিবি, ঠিক আছে। পরে ওইটা ই করছে, দুজনের মনে করো ভিডিওটা দিচ্ছে, একদিকেও কথা কইতেছে আর একদিকে মনে করো ভিডিও দেখাইতেছে, পোলাপান ঢুকতেছে আগের দিনের ফুটেজ, যেটা নাকি টিচাররা কালেক্ট করে দিচ্ছে। বুঝে না এই বিষয়টা? ইয়েস স্যার। আর ক্যামেরাটা মোবাইল ছিল, মোবাইল দিয়ে কাহিনী ভিডিও এটা করতে। হইছে। আর যদি এমন হইতো যে তোমার এই মনে করো যে যেই দিনে হইছে ওই দিনই যদিও আইতো, তাহলে মনে করো একটা পোলার লগে সাক্ষাৎকার নিব না, এটা হইতে পারে না, বুঝতে পারছো? জি স্যার। একটা পোলার লগে সাক্ষাৎকার নিব না, এটা হইতে পারে কও? নো স্যার। এটা হইতে পারে না। তাহলে আমি যেটা গেস করছি, গেসিং কি ঠিক আছে? স্যার কোন স্যার চ্যানেল আমার থেকে কাছে আসছে? এরকম হ্যাঁ, এটিএন বাংলা, এটিএন বাংলা থেকে। যাই হোক আমার মনে নেই এখন কোন চ্যানেল থেকে জানি দেখাচ্ছিল। স্যার এটিএন থেকে। এটিএন থেকে, তাহলে এটিএন এরকম মানে একটা কাজ যদি মনে করো কেউ করে ভালো, তুমি যদি একটা চালাকি করলে আমি যদি ধরে ফেলি, তাহলে সেই চালাকির মধ্যে কোনো মজা নেই। আর মনে করো তুমি চালাকিটা করলে আমি ধরতে পারলাম না, মজা হইতেছে এই জায়গার ভিতরে, বুঝতে পারছো কাহিনীটা? ইয়েস স্যার। ওই চালাকি করতে মনে করো আমি ধরে ফেলাইছি, মজা হইলো কি, মজা নেই তো। আর পুরোটা দেখলাম, দেখানোর পরে আমি কই আরে এটা তো কাহিনী এটা করছে, যেদিনের স্কুল খুলছে ওদিন তো আহে নাই। হ্যাঁ, ওই দিন আহে নাই। পরে আমাকে স্কুল থেকে কোনো টিচার ভিডিও করছিল, এটা পাঠাইছে, ঠিক আছে, আর পাঠাই দিতেছি, আপনারা একটা রিপোর্ট করে দেন। তাহলে বলছে যে রিপোর্ট করবি কেমনে, এখন তুই যা আগে করে গেটে যা। হ্যাঁ, সাংবাদিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, ঠিক আছে। গেছে গেগুড়ির গেটে, গেগুড়ি গেটে যাইয়া তারপরে ও প্যাটেল পাঠাচ্ছে, তারপরই করছে, মানে এই জিনিসটাকে জাস্ট ডিলিট করে ছেড়ে দিছে নাকি। জি স্যার। একদম 100% এই কাজ করছে, নো ডাউট।
আমার নিয়ে যদি জিগায় আমি কমু যে আপনি দেখান না সাংবাদিকের লগে আমাকে একটা পোলারে দেখান আপনি, তারপরে আপনি কথা আমি বিশ্বাস দিতে। স্যার বলবে যে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে স্কুলের নিয়ম নীতি পালন করছিলাম। নিরাপদ দূরত্ব বজায় রাখছি অন্য স্কুলে দিই পোলাপানের লগে, তারপরে টিচারগুলোর লগে যে পার্সেন্ট পার্সেন্ট, ঠিক আছে। আর ওরা তো চিন্তা করতে পারেনি এখানে আরেকটা বিগ বিষয় আছে, সেটা হচ্ছে বেশিরভাগ গেছে গার্লস স্কুলে, গার্লস স্কুল এন্ড কলেজে। বয়েজ স্কুল এন্ড কলেজে ওরা কিন্তু অতটা যায়নি, এটা খেয়াল করছিলা? কেন কেন? কি জানি কেন ইয়েস জানি না, স্যার। লোকজন বলতেছে বুঝো নাই যে সব জায়গার ভিতরে বা এমনি বয়েজ এন্ড গার্লস মিক্স আছে এরকম জায়গায় গেছে, কিন্তু ইসে যায়নি। তোমাকে শুধু বয়েজ স্কুলে বা স্কুল এন্ড কলেজে খুব একটা কিন্তু ওরা যায়নি। কাহিনী এরকম বুঝছো? তুমি তুমি দেখছো তোমার দৃষ্টিতে, আমি কিন্তু দেখছি অনেক কিছু অবজার্ভ করছি আমি দেখা। ঠিক আছে, কাহিনীটা কি এটা? হম, দেখা কিন্তু আমি অবজারভেশনে ছিলাম। বুঝতে পেরেছো? হম, তুমি ইয়েস স্যার। ইয়েস স্যার বলছে। আস্তে আস্তে নজরে আসবে আমি যে অবজারভেশন গুলো করেছি। আর এই চিত্র তো আসছিলই নাকি? এই চিত্র আসছিল না? ওই যে তোমার অবতল আয়নের যে প্রধান ফোকাস, প্রধান অক্ষের সমান্তরাল আলো খুশি পারেলা, সেটা যে মিললো। মনে করো প্রধান ফোকাস দিয়ে গেল, চিত্র রাখছিলা এটা ওদিন, এই যে ইমেজটা যে পড়াইছিলাম, ইমেজ যে প্রধান অক্ষের নিচে একটা আলো খুশি দিচ্ছিল অবতল আয়নায়, উপরে একটা আলো খুশি দিচ্ছিল, মনে পড়ে কি? প্রধান ফোকাস আর ফোকাস দূরত্ব পড়ানোর সময়। হম, মনে নেই তাহলে? স্যার কি বললেন, আরেকবার বলবেন স্যার, আমি ঠিক মতো শুনতে পারিনি। ওদিনে যেই পড়াইতেছিলাম, প্রধান ফোকাস আর ফোকাস দূরত্ব যে পড়াইতেছিলাম, সেদিন প্রধান ফোকাস কেমনে হয়? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি কোন একটা গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দুতে মিলিত হয় অবতল আয়নায়, বা প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয় উত্তল আয়নায়, সেটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। বলছিলাম? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এখানে কি ওই চিত্রটাই না, নাকি ওইটা হচ্ছে ব্যতিক্রম কিছু আছে? একটা স্যার জিনিস ওইটাই তো স্যার। ইনফিনিটি থেকে আসতেছে সেটা বলছে, সেটা আমি মানলাম যে ইনফিনিটি থেকে আলোক রশ্মি আসতেছে। আয়সা মনে করো প্রধান অক্ষের সমান্তরালেই তো মনে করো আপতিত হইয়া তারপরে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত মিলছে যে বিন্দুতে, সেই বিন্দুর নাম কি? স্যার ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। প্রধান ফোকাস। প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। তাহলে পি থেকে এই বিন্দুর দূরত্ব যত, পি থেকে সি বিন্দুর দূরত্ব তার দ্বিগুণ, অথবা পি থেকে এফ যত দূরে, এফ থেকে সি তত দূরে, রাইট? ইয়েস স্যার। হুম, তাহলে এরকম আর কি। চিত্র বুঝাচ্ছি তোমাদের, চিত্র না বুঝলে তো সমস্যা করবে। আর এটা কি লিখছিলা? স্যার আমি একটা জিনিস মেনে নিতে পারলাম না স্যার, এখানে বললো সে ইনফিনিটি থেকে আসতেছে স্যার। তাহলে স্যার আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারেন যে আলোক রশ্মিটা ইনফিনিটি থেকে ট্রাভেল করে মিররটা পর্যন্ত পৌঁছাবে স্যার? এখানে বলা উচিত ছিল না কোন একটা আনডিফাইন্ড পয়েন্ট থেকে আসতেছে? কোন একটা, আনডিফাইন্ড পয়েন্ট থেকে আসতেছে। না তোমাদের যে দেখো আয়নার বিষয়টা আছে, যদি বক্রতা কেন্দ্রের বাইরে চলে যায় তাহলে তো ইনফিনিটি ধরো। আর স্যার ইনফিনিটির মধ্যেই তো সকল আনডিফাইন্ড পয়েন্ট আছে। হুম, স্যার ইনফিনিটি নিজে কোনো সংখ্যা বা কোনো পয়েন্ট না, ইনফিনিটি একটা এন্টিটি স্যার, ইনফিনিট অ্যামাউন্ট অফ সামথিং হয়। ইফ, বলো কি স্যার বলবে? এখান থেকে স্যার এখানে তো ইনফিনিটি আনডিফাইন্ড পয়েন্ট আছে, তো ওইখান থেকে যে কোনো একটা থেকে আসে। আর ওইটা কোনো সংখ্যাকে নির্দিষ্ট করে না। তাই না? আর স্যার হ্যাঁ, বাস্তব জগতে যদি এরকম আনডিফাইন্ড পয়েন্ট একাধিক থাকে, ইনফিনিটি পর্যায়ে থাকে, তাহলে তো স্যার এরকম কোনো শর্ত নাই যে সবগুলো থেকে পৌঁছাইতে হবে। এমন কোনোটা যেটা এই পর্যন্ত আসতে বলবে এরকম কোন একটা হয়তো পৌঁছেছে। এই ক্ষেত্রে আর কি এরকম পার্সপেক্টিভ। আচ্ছা যে বাস্তব জগতে তো ফাইনাইট, তুমি বাস্তব জগতে কোনো ইনফিনিট পয়েন্ট না, পাবা কোথায়? বাস্তব জগতে যদি এরকম হয় যে একটা কাচের মিরর দ্বারা করানো হলো, তারপর 1 মিটার জায়গা পর্যন্ত ডিফাইন্ড পয়েন্ট ধরা হলো, আর বাকি পৃথিবীর বাকি সব জায়গা আনডিফাইন্ড ধরা হলো, মনে মনে ধরতেছি আমি।
তখন যে কোনো কিন্তু একটা পয়েন্ট থেকে সেটাকে তুমি একটা যে কোনো ইনফিনিট পয়েন্ট বলতে কাটলেই তো পারবা না। ওইটা, আমি তো তুমি একটা বলতেছি স্যার, আমি আনডিফাইন্ড সবগুলা পয়েন্ট তো বলতে পয়েন্ট, পারবা, অবশ্যই। সবগুলা অবশ্যই তুমি একটা পয়েন্ট তো আমি আনডিফাইন্ড পয়েন্ট বলতে সবগুলো পারবা। পয়েন্ট আমি তো আনডিফাইন্ড ধরতেছি। আমি 1 মিটার পর্যন্ত ধরতেছি, আর পৃথিবীর বাকি সব বিন্দুকে আমি হিসাবে নিতেছি। তো সেগুলা পৃথিবীর এতগুলা বিন্দু এখন হিসাবে নিলে কি সবগুলাকে ডিফাইন করা সম্ভব? ওগুলো তো আনডিফাইন্ড। তো ওইখান থেকে আমি যে তো কোনো সেটাই একটা বললাম, অবশ্যই কোনো একটা আনডিফাইন্ড পয়েন্ট থেকে আসতেছে, বাট ইনফিনিটি থেকে শেষ অবশ্যই পর্যন্ত আসতেছে না। তুমি আমার মতের সাথে এগ্রি করো। তুমি প্রথম থেকে আমার মতের সাথে এগ্রি করতেছো, আমি বলছিলাম যে ইনফিনিটি থেকে আসতেছে না, কারণ কোন একটা ইনফিনিট তম দূরত্ব থেকে আসতে লাইটের কত পরিমাণ সময় লাগবে সেটা একটা বিষয়। ইনফিনিটি দূরত্ব 1 লাইট ইয়ার এর চেয়ে অনেক অনেক গুণ বেশি। ইনফিনিট এটা অসীম, লিটারেলি। না না, স্যারের যে চিত্রটা আঁকছে আমি ওইরকম ভাবে চিন্তা করতেছি না। স্যার যে চিত্রটা আঁকছে, ওই চিত্রের একটা কাজে নির্দিষ্ট কোনো পয়েন্টের একটা বাইরে হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক বাকি আছে। যে কোনো পয়েন্ট হচ্ছে হ্যাঁ ঠিক আনডিফাইন্ড। আছে, আমি ওরকম এখন ভাবে চিন্তা এটা, করতেছি না। আচ্ছা আমারটা শেষ করে, আমার মতটা শেষ এখন করে বলা, তারপর তুমি সেই তোমার যুক্তিটা দিও। সেই ওইটা ইনফিনিটির আনডিফাইন্ড, ইনফিনিট ওইটা আনডিফাইন্ড পয়েন্ট না, মানে নির্দিষ্ট যতটুকু পর্যন্ত ধরছে, তারপর সকল বিন্দুই তো আনডিফাইন্ড। এখন আনডিফাইন্ড তোমার তুমি মতের বলতে সাথে পারবা আমি একটা পয়েন্ট। সম্পূর্ণভাবে এগ্রি করি, জারিফ। অবশ্যই, জারিফ, অবশ্যই আমি তোমার মতের সাথে সম্পূর্ণভাবে এগ্রি করি। সেই ইনফিনিট পর্যন্ত যে ধরা হয় তার মধ্যে অবশ্যই একটা পয়েন্টকে আমরা আনডিফাইন্ড পয়েন্ট বলবো, কিন্তু এটা তো আর বলবো না যে ইনফিনিটি থেকে আসতেছে, অবশ্যই একটা আনডিফাইন্ড পয়েন্ট থেকে আসতেছে। কাজে এখানে শব্দটা সাজানোটা আরেকটু বেটার করা যেত। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি তোমার সাথে এগ্রি করি, এটা ঠিক আছে। তাহলে যাই হোক, এখন তোমরা কি এই যে এই চিত্রটার বিষয়গুলি তোমাদের বুঝাইছিলাম না গত সপ্তাহে, গত ক্লাসে? গত ক্লাস। হ্যাঁ, ইয়েস তো স্যার। তুমি আজকে বলতে পারতো না যে কোথায় কি আছে এই বিষয়টা। আর এখানে বলছে আরেকটা বিষয়, সেটা দেখো, যুক্ত লাইনে একটি বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব অঙ্কনের ক্ষেত্রে কোন কোন আলোকরশ্মি সাহায্য নেবে। ঠিক আছে, এখন বইয়ের ভিতরে এটা তোমার কাছে ইজি লাগতে পারে, সেটা আমি জানি না, ইজি লাগতেও পারে, আই ডোন্ট নো। মানে এখানে তো আমি চারটা একসাথে দেখেছি, বইয়ের ভিতরে এক একটা করে আলাদা আলাদা করে দেখেছি। ঠিক আছে, তাহলে বইটা তোমার কাছে ইজি লাগলে লাগতেও পারে, সে বিষয়ে আমার কোনো নাই, ডাউট নেই। তাহলে বলছি, যেমন বলছে চিত্রে এম প্রাইম একটি উত্তল আয়না বা দর্পণ। উত্তল আয়নায় ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, তারপরে আয়নাটির মেরুপি, বক্রতা কেন্দ্র সি, প্রধান অক্ষ সি, প্রধান প্রকাশ বা ফোকাস বিন্দু এফ। সকল দূরত্ব গোলীয় আয়নার মেরু থেকে মাপা হয় বিধায় মেরু থেকে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুর দূরত্ব তথা ফোকাস দূরত্ব সমান সমান পি এফ cos 2f। মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব তথা বক্রতা ব্যাসার্ধ পিসি cos 2r। এ ব্যাপারে যেহেতু আমরা আগে ডেফিনিশন পড়েছি, কাজে আমাদের প্রবলেম হওয়ার কথা না, নাকি? ইয়েস স্যার। তাহলে বলছে যে এখন আয়নাটিতে একটি বিস্তৃত লক্ষ্যবস্তু, বিস্তৃত লক্ষ্যবস্তু মানে হচ্ছে বিন্দু লক্ষ্যবস্তু না, মানে অনেকগুলো বিন্দু নিয়ে যে লক্ষ্যবস্তু তৈরি হয় সেটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। তাইলে বলছে এখন আয়নাটিতে একটি বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব অঙ্কনের ক্ষেত্রে নিম্নলিখিত আলোকরশ্মিগুলো সাহায্য নিব। 1 নম্বর, উত্তর আয়নায় প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি এমনভাবে প্রতিফলিত হয় যেন প্রতিফলিত রশ্মিটিকে পিছন দিকে বর্ধিত করলে এটি প্রধান প্রকাশ থেকে আসছে বলে মনে হয়। চিত্রে 1 নং আলোকরশ্মি এটি নির্দেশ করে। 1 নম্বর আলোকরশ্মিটা, 1 নম্বরটা হচ্ছে নীল কালার দিয়ে, 2 নম্বরটা লাল কালার দিয়ে, 3 নম্বরটা হচ্ছে পার্পেল কালার দিয়ে, আর 4 নম্বরটা দেখানো হচ্ছে তোমার সবুজ কালার দিয়ে। তাহলে এটা হচ্ছে উত্তর লাইনের ক্ষেত্রে কেমনে হবে সেই বিষয়টা। যদি প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি তুমি পাঠাও, তাহলে উত্তর লাইনের সাথে গিয়ে কি করবে? উত্তর লাইনের সাথে গিয়ে প্রতিফলন ঘটাই দিবে। কিন্তু প্রতিফলিত রশ্মি থেকে পিছনের দিকে বাড়াইলে কোন বিন্দু থেকে বাইরে আসছে বলে মনে হবে? প্রধান প্রকাশ, প্রধান প্রকাশ, ফোকাস বিন্দু থেকে। ফোকাস। প্রধান প্রকাশ থেকে আসতেছে বলে মনে হবে। তাহলে এখানে কিন্তু সেটা দেখানো হয়েছে যে প্রধান অক্ষের সমান্তরালে তুমি পাঠাইলা, সেটা প্রতিফলিত হলো, পিছনের দিকে বাড়াইলে কোন বিন্দুকে ছেদ করলো? ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। প্রকাশ বিন্দুকে। ঠিক আছে, এবি লক্ষ্যবস্তু এঁকেই দেখাইছি যাতে পরে চিত্র আঁকাটা খুব একটা ঝামেলা মনে না হয়। এটা আমার মেন উদ্দেশ্য ছিল যে এখানে যদি চিত্র এঁকে দেখানো যায়, যেমন এই এই ডায়াগ্রামটা মিলানো খুব কষ্ট। তোমরা যদি চেষ্টা করো এইভাবে যে প্রত্যেকটা এভাবে চারটা পাঁচটা দিয়া তুমি একটা ইমেজ তৈরি করবে, এটা করা তোমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যদি তুমি করতে পারো তাহলে অনেক ভালো।
চারটা পয়েন্ট কিন্তু আইনা যদি তুমি চারটা প্রতিফলিত রশ্মিকে একটা পয়েন্টে মিলাইতে পারো ভালো। বাট তুমি খেয়াল করো যে আহ, আর যদি এমনি মনে করো শুধু বলা হইতো যে একটা লক্ষ্যবস্তু মানে প্রথম একটা সমান্তরাল হইলো, তাহলে এটা আসবে, সেটা যদি বেটার কিনা যে তুমি লক্ষ্যবস্তুকে একটা ইন্ডিকেট করে তারপরে মনে করো চিত্রটা আঁকলা, যাতে তোমার পরবর্তীতে চিত্র আঁকার বিষয়টা খুব ইজি হয়ে যায় নাকি? কি মনে করছো আর কি এই ব্যাপারে? ইয়েস স্যার। তাহলে এই জন্য সেটা দেখানো হয়েছে। আর তাহলে বলো 2 নম্বরের বর্ণনাটা দাও। একটু আগে তোমাদের বর্ণনা দিচ্ছি আমি, কাজে এটা থেকে একটু চিন্তা করে বর্ণনাটা দাও। ঠিক আছে, দিজ আর দ্য ম্যাটার্স অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং না হইলে তোমার কিছু হবে না। ঠিক আছে, যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে ভালো হবে অনেক। ঠিক আছে, মানে এন্ড রেজাল্ট খুব ভালো। আর যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, যদি এমন হয় যে মুখস্থ করতে হচ্ছে, তাহলে সেটার জন্য খুব এন্ড রেজাল্ট খুব একটা ভালো হবে না বিষয়। তাহলে 2 নম্বর রশ্মির বর্ণনাটা দিতে পারবা কিনা কেউ? বলো, দিতে পারবা 2 নম্বরটা? স্যার এটা প্রধান অক্ষে সমান্তরাল ভাবে গেছে আপতন রশ্মিটা। না, 1 নম্বরটা প্রধান একটা তারপর সমান্তরাল ছিল যারে। স্যার 2 নম্বরটা ওটা খেয়াল তো করো, আবার ইয়েতে ছেদ করছে, প্রধান আচ্ছা ফোকাসে। স্যার, এটা আমি বলি স্যার। 2 নম্বরটা হচ্ছে স্যার এক্ষেত্রে স্যার 1 নাম্বারটার ঠিক উল্টোটার মতো হয়েছে স্যার। এখানে যেটা হয়েছে স্যার, হুম, লক্ষ্যবিন্দু থেকে স্যার ফোকাস বিন্দু বরাবর স্যার, ফোকাস বিন্দু বরাবর স্যার রশ্মিটা আপতিত হয়েছে, আর প্রতিফলিত হওয়ার সময় সেটা মেরুর সাথে সমান্তরাল হয়ে গেছে স্যার। মেরু না, এটাকে বলবা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে। স্যার প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেছে স্যার। তাহলে এমনি কি বলা যায় যে এমন একটা আলোক রশ্মি যদি আমি নেই উত্তল আয়নায়, যে আলোক রশ্মিটাকে যদি সামনের দিকে বর্ধিত করা হয় তাহলে সেটা প্রধান অক্ষকে সরি প্রধান ফোকাস দিয়ে যাবে। থিঙ্ক লাইক দ্যাট। যেমন একটা আলোক রশ্মি ইয়েস যদি স্যার। আমি চিন্তা করি, যে আলোক রশ্মিটাকে যদি আমি সম্মুখ পানে বর্ধিত করে দিই, তাহলে সেটা প্রধান ফোকাসকে ছেদ করে। তাহলে ওই আলোক রশ্মিটা প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। এভাবে বলতে পারি? ইয়েস স্যার। মানে প্লেন এন্ড সিম্পল, আমি আমার মতো করে বললাম। পরীক্ষার মধ্যে আমি যদি এভাবে এভাবে লিখি তাতেও তো আমার কোনো মিস্টেক নাই। যে উত্তল আয়নায় আমি যদি এমন একটা আলোক রশ্মি নিতে পারি, যে আলোক রশ্মিটাকে সামনের দিকে বর্ধিত করলে সেটা প্রথম প্রকাশ সেট দিয়ে যাবে, তাহলে প্রতিফলনের পর ওই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। বলতে পারি কিনা? ইয়েস স্যার। এই যে জড়তাটা, সেটা তোমাদের একদম পুরো আস্তে আস্তে কেটে যাবে একসময়। আমার মতো করে বলতে পারবো। 3 নম্বরের ব্যাপারে বলো, 3 নম্বরটাকে পার্পেল দিয়ে দেখানো হয়েছে, পার্পেল কালার। বলো। স্যার তিন স্যার নম্বরের এবার ক্ষেত্রে এটা যেটা হচ্ছে হয়েছে। প্রধান বরাবর প্রতিবিম্ব থেকে স্যার এই যে বক্রতার কেন্দ্র বরাবর যাওয়ার পর আবার একই পথে ফেরত আসছে স্যার, ওই যে ওই সূত্রটা। হ্যাঁ, ওইটাই। এটা ওইভাবে বলতে পারো যে একটা আলোক রশ্মি যদি আমি এমন ভাবে নিতে পারি, যে আলোক সেটাকে যদি সম্মুখ পানে আমি বিবর্ধিত করি, তাহলে সেটা বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। তাহলে ওই আলোক রশ্মিটা প্রতিফলনের পর ওই পথে বিপরীত দিকে ফিরে আসবে। পারি বলতে? Yes, sir. ইয়েস স্যার। যেমন একটা আলোক রশ্মি যদি আমি পাই, যে আলোক সেটাকে উত্তোলনের ক্ষেত্রে, অবশ্যই উত্তোলনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা, কারণ উত্তোলনে তো বাস্তব প্রতিবিম্ব হয় না। যেমন একটা আলোক রশ্মি যদি আমি পাই, যে আলোক সেটাকে সম্মুখ পানে বিবর্ধিত করলে সেটা বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওই আলোক রশ্মিটা প্রতিফলনের পরে ওই আলোক রশ্মিটা একই পথে বিপরীত দিকে ফিরে আসবে। বলা যাবে? জি স্যার। Yes, sir. কত দূর থেকে বের করতে? এবার 4 ইয়েস নাম্বারটা বল। স্যার। স্যার প্রতিবিম্বটা এই যে স্যার ইয়েটা প্রধান যে বস্তুটা লক্ষ্য বস্তু থেকে আলোটা স্যার প্রথম মেরু বরাবর গেছে, তারপর যে প্রতিফলিত রশ্মিটা পাওয়া গেছে এখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। হ্যাঁ, এই নিয়ম মেনে স্টেট দেখা যাচ্ছে আর কি। অন্যগুলো কিন্তু ভিজিবল না, অন্যান্য গুলোতেও কিন্তু আপতন কোণ প্রতিফলন কোণ সমান। ঠিক আছে, প্রত্যেকটাতে আমি আগে দেখাতে পারবো তোমাকে, প্রত্যেকটাতে একই কাহিনী। আপতন কিন্তু কোণ স্যার মেরু প্রতিফলন বরাবর তো প্রতিফলন দিতে হবে। প্রত্যেকটা জায়গায়। কিন্তু ওই 3টাতে ভিজিবল না, কিন্তু এখানে ভিজিবল। ব্যাপারটা খেয়াল করছো? এখানে কিন্তু ভিজিবল, মেরু বরাবর যে সময় যাবে তখন কিন্তু ভিজিবল। আর অন্যান্য ক্ষেত্রে ওই নিয়ম পালিত হয়েছে, প্রত্যেক জায়গায় পালিত হয়েছে, নো ডাউট, 100% ওকে, স্যার কোনো ডাউট। কিন্তু এখানে কিন্তু তোমার মেরু বরাবর যে সময় তুমি পাঠাইবা, তখন ওই নিয়মটা তোমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে।
আর অন্যান্য জায়গায় কি দেখা যাচ্ছে না, এই বিষয়টা বলতে চাচ্ছি। স্যার অন্যান্য জায়গায় প্রমাণ করতে হলে স্যার আগে স্পর্শক এঁকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্পর্শ স্পর্শ আর কিছু আঁকা টাকার বিষয় থাকতে পারে, হ্যাঁ। তার অভিলম্ব তো আঁকতে হয়। হ্যাঁ, স্পর্শ করলে তো অবিলম্ব হয়ে যাবে, কারণ স্পর্শ করে অবিলম্ব তো পরকে। নিচেরটা কি চোখ স্যার? এই যে হাতের ঠিক বাম পাশে ওটা কি চোখ? হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে। Yes, sir. এবার আসো, তাহলে এটা তো তুমি একদম মুড়ির মতো বলতে পারবা। এখানে আবার এক এক দেখানো হয়েছে, এক এক কোথায় প্রতিফলিত হয়ে বাইরে হয়েছে, দুই জায়গায় এক দেখানো হয়েছে, দুই কোথায় প্রতিফলিত হয়ে বাইরে হয়েছে। তাহলে এখানে একটু বলো, এটা তো একদম সহজ আর কি। তুমি যদি উত্তর লাইনে বলছো, উত্তর লাইনে তো সামনের দিকে বাড়াইটারে বলতে হতো, অবতল লাইনে কিন্তু তা না। অবতল লাইনে তুমি সরাসরি বলতে পারছো। তাহলে এটা বলো। স্যার এক স্যার নাম্বারটা এখানে হচ্ছে স্যার প্রধান প্রথম অক্ষ বরাবর মেলাতে যাওয়ার। আচ্ছা, স্বপ্ন বলো। স্যার এখানে স্যার প্রথম রশ্মিটা যদি আমরা দেখি স্যার, সেটা প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল বরাবর গিয়ে স্যার প্রতিফলিত রশ্মিটা আম, প্রধান ফোকাস হয়ে গেছে স্যার। প্রধান মানে ফোকাস ছেদ করে গিয়েছে। প্রধান অক্ষ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু দিয়ে যায়, এই তো কথা। ইয়েস স্যার। দুই নাম্বারটা, দুই নাম্বারটা কি এক নাম্বারের উল্টা উল্টা এরকম কিছু? ইয়েস স্যার। স্যার তাহলে বলো এবার একদম। স্যার ফোকাস বিন্দু দিয়ে যাওয়ার পর প্রধান অক্ষ বরাবর সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মানে সমতল আয়নের প্রধান ফোকাস বরাবর যদি কোনো একটা আলোক রশ্মি যায়, তাহলে প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, এই তো কথা। ইয়েস স্যার। জি স্যার। তিন নাম্বারটা, তো এই ক্ষেত্রে স্যার তিন আমাদের বক্রতার নাম্বারটা কেন্দ্র দিয়ে বক্রতা। গেছে আবার কেন্দ্র ওই দিকে আবার প্রতিফলন ফলন হওয়ার পর ফিরে আসছে। হ্যাঁ, বক্রতা কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি যায়, তাহলে সেই পথে বিপরীত দিকে ফিরে আসে, রাইট। ইয়েস ইয়েস স্যার। স্যার। চার নাম্বারটা, মেরু বিন্দু বরাবর যাওয়ার পরে আপতন, ওই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। সেই নিয়ম মেনে সেটা ফিরে আসে আবার, এই তো। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে তো তোমরা সব ডায়াগ্রামে শিখে ফেলছো, তোমাদের তার কোনো ডায়াগ্রামে সমস্যার কথা না। ঠিক আছে, আমি আশা করি। তাসিন আছো না, তাসিন? ইয়েস স্যার। আজকে এই ক্লাসে যেটা বলছিলাম আঁকতে পারছিলা পরে, ওই বিস্তৃত লক্ষ্যবস্তু? স্কুলের ক্লাসেরটা স্যার? হ্যাঁ, মিছিল নিতে পারতাম। স্যার ওইটা স্যার স্যার বাসায় একবারে গেছিলাম স্যার, তখন মিলেছিল স্যার, তখন কটা স্যার পুরোপুরি আঁকা শেষ হয়নি স্যার, ওটা পরে আঁকবো ভাবছি সুন্দর করে। স্বপ্ন তোমার মিলছিল? ইয়েস স্যার, আমার পুরোপুরি ভাবে মিলে গিয়েছিল। মানে আমি যে নিয়মটা বলছি সেটা খুব মারাত্মক একটা নিয়ম ছিল কিনা? ইয়েস স্যার। যে প্রথমে সেইভাবে এটা সহজ করবা, হয় স্যার। যে প্রথমে এটা তুমি মিলাইবা, মিলানোর পরে তারপরে তুমি ই করবা, মানে প্রথমে প্রতিফলন কইরা তারপরে পিছনের দিকে বাড়ালে তোমার কাহিনী আছে, পারবা না তুমি সেটা করতে। এই জন্য বলছি যে তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি মানে প্রতিবিম্বের জায়গাটা তুমি আর কি দিয়া নাও, দিয়া টিয়া তারপরে আয়তের ক্ষেত্রে একটু চাইকা তারপরে মনে করো সিস্টেমের মধ্যে আসো, ঠিক আছে কিনা? স্যার সিডাব্লিউ খাতা কবে দিবে? তোমাদের কোন সাবজেক্টে? স্যার ফিজিক্স। ফিজটা আমি সিডব্লিউ দেখে ফেলছি, তোমাদের দেয় না সেদিন? স্যার আমাদের দিয়ে দিয়েছে না তো, স্যার। আমার কাছে আছে। আমার কাছে তো খাতা আছে। তা তুমি স্কুলে যাও নাই? স্যার স্যার একটা বিষয় স্যার, ও বিজোর রোল, আমি জোর রোল। আমি যেদিন গিয়েছিলাম ওই দিন হয়তো আমারটা দিয়ে দিয়েছে, ওরটা হয়তো এখনো দেওয়া হয়নি। স্যার নেক্সট আমরা ক্লাসে দিয়ে দিবে। স্যার আমি তো যে যে স্যার আমরা যে ক্লাসগুলো করেছিলাম স্যার শুধু ওগুলোই দিয়েছে স্যার। জেনারেল ম্যাথ স্যার, মানে স্যার যে 3টা ক্লাস হয়েছে স্যার ওই 3টা ক্লাসের দিয়েছে, আর শুধু ইংলিশটা আবার দেয়নি। ইংলিশ ক্লাস হয়েছে তো ইংলিশ দেয় নাই, বাকি 2টা ক্লাস খাতা দিয়েছে, কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ। আমি তো আমি দিয়ে দিচ্ছি আগে, আমার তো এটা দেখে এটা দিয়ে তো আমার মনে করো ফিজিক্যাল ব্রেকডাউন হয়ে গেছিল না, এই খাতা দেখা, ইয়েস স্যার বলেছিলেন। এই খাতা দেখে আমার ফিজিক্যাল ব্রেকডাউন হয়ে গেছিল, আমি মনে করো 3 দিন পর্যন্ত আমি লড়াচড়া করতে পারিনি এই অবস্থা। স্যার সজল স্যার তো কিছু বললেন না, শুধু স্যার জেনারেল ম্যাথ খাতা দিয়ে দিলেন। ওইটা হয়তো মানে আমি যদি বলে দিতাম স্যারে, তাহলে হয়তো স্যার দিয়ে দিতেন।
মানে আমার হয়তো বলতে মনে ছিল না, আমি যদি স্যারকে বলতাম যে স্যার আমার খাতাগুলো দেখা শেষ তো, ক্যাপ্টেন একটু বললেন, ক্যাপ্টেনরা যেন একটু দিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে হয়তো স্যার দিয়ে দিতেন নাকি, ইয়েস স্যার। এই জন্য হয়তো দেননি। এটা হতে পারে, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু স্যারকে বললে অবশ্যই স্যার দিয়ে দিতেন, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ব্যাপারে আমার কোনো ডাউট স্যারের বিষয়টার ব্যাপারে, সহজ স্যারের ব্যাপারে। স্যার তাহলে স্যার সব খাতা কি দেখা হয়ে গেছে? সেটা তো বাবা আমারে জিজ্ঞেস করলে হবে না, আমি তো জানি না, ও কারণ স্যার মনে করে কার্ড দেখবই আমি আবার বিপদে পড়ি, বুঝো নাই? ইয়েস স্যার। এখন তো গেগুড়িতে অনেক শিক্ষক না, অনেক অনেক শিক্ষক গেগুড়িতে, ঠিক আছে? কি মনে করছো আর কি, অনেক টিচার না এখন গেগুড়িতে, গেগুড়ি এখন কলেজে ইয়েস না, স্যার। কয়দিন পরে ভার্সিটি হবে গেগুড়ি। হুম, ভার্সিটি হবে, তখন মনে করো আমাদের কোনো পাত্তা টাত্তা থাকবে না, বিকজ এখন কলেজের টিচার আমাদেরকে পাত্তা দিতে চায় না, তারা মনে করে যে তারা কলেজে পড়ায় আমরা স্কুলে পড়াই, ঠিক আছে? তারা কলেজে পড়ায় তাইলে আমরা ডিপার্টমেন্টাল হেড, কেন আমরা স্কুলের টিচাররা থাকুন, তারা কলেজের টিচার হয়ে কেন থাকতে পারবো না? এরকম চিন্তাধারা অনেকের মধ্যে কাজ করছে, বুঝলা? ইয়েস স্যার। এই ধরনের চিন্তাধারা অনেকের মধ্যে কাজ করে যে হ্যাঁ কলেজের স্যার হয়ে এরা ডিপার্টমেন্টাল হেড হয় না, আর উজ্জ্বল স্যারের ব্রাদার ফিজিক্স কেমিস্ট্রি দুইটার হেড দিয়ে বসাইছে, ঠিক আছে, কেন দিল? এরকম চিন্তাধারা তারা করতে পারে নাকি? এরকম ইয়েস স্যার। চিন্তাধারা অনেকের মনের মধ্যে থাকতে পারে আর কি। ভিতরে ভিতরে সুপ্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায়। আচ্ছা স্যার, অবতল আয়না সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে স্যার। অবতল আয়নার মধ্যে স্যার লক্ষ্য বস্তুটা যদি ফোকাস ফোকাস বিন্দুর বাইরে থাকে স্যার, ফোকাস বিন্দু আর মেরুর মধ্যে না থাকে স্যার, তাহলে স্যার প্রতিবিম্বটা যেটা হবে স্যার, সেটা কত, সেটার সাইজটা স্যার কত ছোট হবে বা কত বড় হবে স্যার, এটা আবার এটা কি স্যার আমাদের চোখটা স্যার প্রতিফলক পৃষ্ঠের কতটা কাছে বা দূরে আছে সেটার উপরও নির্ভর করে না? মানে বক্রতা কেন্দ্রের থেকে, বক্রতা কেন্দ্রের বাইরে আছে কিন্তু কতটুকু বাইরে বা কতটুকু, মানে বেশি বাইরে নাকি আরেকটা, মানে 1 কিলোমিটার দূরে নাকি 2 কিলোমিটার দূরে, সেটার উপরে। আহ, না স্যার, আসলে বক্রতার থেকে বাইরে আছে স্যার। এখন স্যার যেটা মনে করেন স্যার একটা বিন্দু, লক্ষ্য বিন্দু। এখন লক্ষ্য বিন্দু থেকে স্যার আলোগুলা প্রতিফলিত হয়ে যখন স্যার ফেরত আসতেছে, তখন স্যার আমার চোখ যদি স্যার ফোকাসের থেকে দূরে, ফোকাস আর মেরুবিন্দুর মাঝখানে থাকে, তাহলে স্যার সেটার প্রতিবিম্বর সাইজ আমি একটা দেখতে পাবো, বা ফোকাস আর মেরুবিন্দুর বাইরে যদি থাকে স্যার তাহলে একরকম দেখতে পারবো, এরকম হওয়ার কথা না? কারণ স্যার এক এক ক্ষেত্রে স্যার অভিসারী রশ্মি আসতেছে, এক ক্ষেত্রে অপসারী রশ্মি আসতেছে। তুমি যে বিষয়ে যত উল্লেখ করতেছো সেটা হচ্ছে দিক্ষণ কোণ। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে দিক্ষণ কোণ, এটা উত্তর পাইবা তুমি, তোমার একটা কথা বলে দিই। রাস্তার ভিতরে যে তুমি একটা গাড়ি দেখো, গাড়িটা তোমার সামনে থেকে দূরে চলে গেল, আর গাড়িটার পিছনে তুমি দাঁড়ানো, গাড়ি তোমার যত সামনে তত বড় মনে হচ্ছে, যতই তোমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে ততই তোমার গাড়িটাকে একসময় ছোট মনে হচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝবে। ইয়েস স্যার। তুমি স্যার মনে করো একটা লোক, প্রতিটা শুনছো কিনা আমি জানি না, একটা লোক মনে করো 24 তলায়, ঢাকা 24 তলা বিল্ডিং ছিল তো, ওই সময় অত বড় বড় বিল্ডিং ছিল না, 24 তলা বিল্ডিং এর ছাদের মধ্যে যে মনে করো একটা লোক দেখে কি নিচে একটা, তখন আর কি আবার তোমার 8 আনা ছিল, 4 আনা ছিল, 8 আনার অনেক দাম তখন, ঠিক আছে? এখন 8 আনা মানে নিতেছে 1 টাকার অর্ধেক, তাহলে ওই 24 তলার ছাদে যে দেখে কি সে নিচে একটা দেখা যায়, 8 আনা, মানে 1 টাকার অর্ধেক, তাহলে 8 আনা দিয়ে কিন্তু তখন অনেক কিছু কিনা যায়, কারণ লবণের কেজি ছিল তখন এটা হচ্ছে তোমার 8 আনা কেজি ছিল লবণ, 8 আনা দিয়ে 1 কেজি লবণ কিনা যেত, ঠিক আছে? সেই বিষয় সেই সময়কার, সেই চিন্তা করলো তাহলে যে 8 আনা দেওয়ার লবণ কিরকম, সে নামলো, আহ নামতেছে নামতেছে, আহ স্যার এখন কি নাইমে দেখে ওটা শাপলা চত্বর ছিল? না না, আহ তাহলে প্রথমে আমি ভুল বলছি, সেটা হচ্ছে সে 24 তলার উপর থেকে দেখতেছে একটা সিকি দেখা যায়, 4 আনা, আর মনে করো 10 তলা পর্যন্ত নামছে, 24 তলা থেকে মনে করো 12-13 তলা পার হয়েছে, 12 তলা পার হওয়ার পরে সে দেখে এটা 8 আনার মতো দেখা যায়, তখন তার তার আগ্রহ আরো বেড়ে গেছে, যে এটা প্রথমে মনে করছিলাম সিকি, এখন দেখতেছি আদলি,
তাহলে নামি নিচের দিকে, নামতে 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 নিচে দেখে ম্যানুয়ালের টাক না, বুঝলা? ইয়েস। টাক না। তাহলে ওইরকমই আর কি, তুমি মনে করো একটা গাড়িকে দেখতেছো, গাড়িটা প্রচন্ড গতিতে তোমার সামনে দিয়ে ছুটে গেল, যতই গাড়িটা সম্মুখস্থানে যাবে ততই তুমি গাড়িটা ছোট হতে থাকবে, একটা সময় অনেক ছোট একটা খেলনা গাড়ির মতো তোমার কাছে মনে হবে। ঠিক আছে, সেই বিষয়টা। তাহলে ওই ওই জিনিসটা ট্রু হবে। আর এখানে আমি আরেকটা ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা পিএইচডি প্রশ্ন ছিল, সেটা মতো লাইনা, লর্ড কেলভিন কত সালে থার্মোডাইনামিক্সের গুরুত্বপূর্ণ সূত্র দুটো আবিষ্কার করেন? এটা চ্যাপ্টার 1 এর কন্টেন্ট। আপনি কিন্তু এটি ব্যাখ্যা করো। চ্যাপ্টার 1 এর কন্টেন্ট, উদ্দীপক বর্ণিত 1 নং আয়না একটি বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কিরূপ হবে তার রশ্মিচিত্র রেখে বর্ণনা করো। 1 নং আয়না হচ্ছে সমতল আয়না, যেটা নাকি আজকে ক্লাস 9 এ করিয়েছি। এটা দিলেও হবে, অসুবিধা নাই। ঘনাভ বস্তু লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত হলে উদ্দীপকের 2 নং আয়নাটিতে প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি, দৈর্ঘ্য কিরূপ হবে তার পরিষ্কার চিত্র সহ বর্ণনা করো। অসীমে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে, এবং সেটা খুবই মনে করো একটা বিষয় যেটা নাকি আমাদের জানতে হবে, এবং এই চিত্রটা দেখানো হয়েছে। তাহলে তাহলে বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এখানে কিরকম দেখানো হয়েছে সেটা দেখতে পাচ্ছ। এবি হচ্ছে লক্ষ্যবস্তু আর এই প্রাইম বি প্রাইম হচ্ছে প্রতিবিম্ব, দেখতে পাও? Yes, ইয়েস sir. স্যার। এটা কেমনে আঁকবো বলো? এটা আঁকার সিস্টেমটা কি বলো? স্যার প্রথমে আয়নাটা আঁকবো স্যার, এরপর স্যার মূল লক্ষ্য বস্তু আয়না থেকে যতটা দূরে আঁকবো স্যার, প্রতিবিম্বটাও স্যার ততটা দূরে আঁকবো। এরপর স্যার বিন্দুগুলো একের সাথে একটার সাথে আরেকটা মিলিয়ে দেবো। বা এইভাবে বলা যায় যে প্রথমে তুমি আয়নাটা আঁকবা, এম এম প্রাইম আয়নাটা আঁকা, তারপরে তুমি কম্পাস দিয়া বামে ডানে নিবা, বামে ডানে নিয়ে তুমি একটা আয়তক্ষেত্র আঁকবা, তাই না? আয়তক্ষেত্রের ডান দিকে দিবা ইয়েস ডট, স্যার। ডান দিকে দিবা ফুল, দেওয়ার পরে তারপরে কি করবা? তাহলে তুমি এ বিও পেয়ে গেলা, এ প্রাইম বি প্রাইমও পেয়ে গেছো। কম্পাস দিয়ে আয়তক্ষেত্র কিভাবে আঁকবো? হ্যাঁ, নর্মাল স্যার আয়তক্ষেত্রটা কিভাবে আঁকবো? নর্মাল আয়তক্ষেত্রেই হবে, কিন্তু তুমি এই বাম দিকে দেবে হচ্ছে নর্মাল লাইন, আর ডান দিকে দেবে ডটেড লাইন, এই করবা কাজ। বুঝলা কাহিনীটা? ইয়েস স্যার। হুম। তাহলে ওইটা আঁকার পরে কি করবা কত দেখি? বাই দ্য ওয়ে স্যার, আমি সবার পক্ষ থেকে ইয়েস স্যার বলে নেই, অন্য কারো সমস্যা থাকতেও পারে। অন্য কারো সমস্যা থাকলে বলতে পারো। যে এখানে এ বি, এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি মনে করো গেছে সমতল লাইনে, কিন্তু সমতল লাইনের মধ্যে উপরের দিকে একটা আলোক রশ্মি গেছে এপি বরাবর, সেটা ওই পথে বিপরীত দিকে ফিরে আসছে না? জি স্যার। Yes, sir. Yes, sir. আমি কিন্তু একটা কথা বলছিলাম যে যে কোনো একটা বিন্দুর বা যে কোনো একটা লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তৈরি করার জন্য তোমার কমপক্ষে 2টা আলোক রশ্মির সাহায্য নিতে হবে, মনে পড়ে? জি স্যার। তাহলে এখানে এই বিন্দু থেকে 2টা আলোক রশ্মি পাঠানো হয়েছে, একটা হচ্ছে এপি বরাবর আর একটা হচ্ছে এও বরাবর, ঠিক আছে কি? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। এপি বরাবর যেটা গেছে সেটা হচ্ছে পি এ প্রতিফলিত রশ্মি হচ্ছে, আর এও বরাবর যেটা গেছে সেটা হচ্ছে ওসি বরাবর প্রতিফলিত রশ্মি পাওয়া গেছে। তাহলে একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে পি এ, আরেকটা প্রতিফলিত রশ্মি হচ্ছে কি ওসি। তাহলে পি এ নট এপি, পি এ একটা প্রতিফলিত রশ্মি, ওসি একটা প্রতিফলিত রশ্মি, সিও না কিন্তু ওসি। তাহলে এই যে দুইটা পি এ এবং ওসি, সেই দুইটা আলোক রশ্মিকে পি এ এবং ওসি বরাবর যদি আমরা যাইতে থাকি, তাহলে কোনো বিন্দু থেকে আমরা তাদেরকে মিলাইতে পারব কিনা? Yes, sir. পি এ এবং ওসি বরাবর যদি যাই তাহলে মিলাইতে পারুম? Yes, sir. না স্যার, দুইটা তো দুদিকে চলে গেছে। যতই সামনে যাবা ততই তো ছড়াবে, Oh, yes, sir. স্যার হবে না স্যার। মিলবে না। তাহলে যদি সামনের দিকে বাড়াইলে না মিলে, তাহলে সামনের দিকে গেলে যদি না মিলে, তাহলে পিছনের দিকে তো মিলবে নাকি? Yes, sir. ইয়েস স্যার, পিছন দিকে তাহলে মিলবে। মিলছে এ প্রাইম বিন্দুতে। তাহলে এর অবস্থা প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম, যেহেতু জোর করে পিছনে ডট লাইন দিয়ে মিলাতে হয়েছে এই জন্য অবস্থা প্রতিবিম্ব। আর আরেকটা কি করছো, এ বিন্দুর জন্য তুমি কাজটা শেষ করছো, এবার আসো বি বিন্দুর জন্য। বি বিন্দুর জন্য তুমি বিও বরাবর গেছো, ওবি বরাবর প্রতিফলিত রশ্মি পাইছো, রাইট? ইয়েস স্যার। Yes, sir. আরেকটা বিপি বরাবর গেছে, তারপর এটা ইডি বরাবর বরাবর চলে আসছে। ই বরাবর প্রতিফলিত রশ্মি পাইছো, রাইট? ইয়েস স্যার। তাহলে একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে তোমার ওবি, আর একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে ডিই। এদেরকেও কি আমরা সামনের দিকে বাড়াইলে কোনো বিন্দুতে মিলাইতে পারুম? নো স্যার, এটাও মিলবে না। No, sir. এর পিছনের দিকে বাড়াইলে তারা মিলবো কোন বিন্দুতে? বি বি প্রাইম প্রাইম। বিন্দু। B prime. তাহলে বি প্রাইম হচ্ছে বি বিন্দুর
অবস্থ প্রতিবিম্ব। তাইলে এ বি এর অবস্থ প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইম। এ বি এর লক্ষ্যবস্তু দৈর্ঘ্য ছিল এইচ, উচ্চতা আর কি। এ প্রাইম বি প্রাইম প্রতিবিম্বের উচ্চতা এইচ। ঠিক আছে? জি স্যার। আর ইউ আর ভি কে লক্ষ্যবস্তুর দূরত্ব, ইউ কে বলা হয় লক্ষ্যবস্তুর দূরত্ব, আর ভি কে বলা হয় প্রতিবিম্বের দূরত্ব। এই জন্য ইউ আর ভি দেওয়া হয়েছে। সেটা তুমি এই চিত্রের মধ্যে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। ঠিক আছে? এটা তোমার ব্যাপার। এখন তুমি তাহলে বলো চিত্রটা আঁকবা কেমন? চিত্র কিন্তু তুমি যেমনি বলা হইলো অমনি বললে কিন্তু তুমি আঁকতে পারবা না, মিলবে না। প্রথমে তুমি আয়তক্ষেত্রটা আঁকবা, ঠিক আছে? আয়তক্ষেত্রটা আঁকার পরে তারপরে কি করবা বলো। স্যার প্রথম যদি লক্ষ্যবস্তুগুলো আঁকি তাহলে হবে না, লক্ষ্যবস্তু আর অবাস্তব প্রতিবিম্ব লক্ষ্যবস্তুগুলো আঁকবা, দূরত্ব আয়তক্ষেত্র মাপার পর। আঁকলেই তো লক্ষ্যবস্তু হয়ে যাবে, তাই না? তুমি আয়তক্ষেত্রটা আঁকলে তখন তীর চিহ্ন বসালেই তো লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে। আয়তক্ষেত্রের ডান দিকে তীর চিহ্ন দিলেই তো প্রতিবিম্ব হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার, এভাবে হবে। তারপরে তুমি কি কাজ করবা? ওইভাবে যেমনি বলা হয়েছে অমনি বলে তুমি মিলাইতে পারবা না। তখন তুমি কি করবা জানো? তুমি এও বরাবর একটা আলোক রশ্মি নিলে এওটা আঁকবা তখন। এও এর সমান্তরাল করে কোনটা রাখবা? স্যার বিডি। বিডি রাখবা। এও এর সমান্তরাল দিবা কিন্তু। এও এর সমান্তরাল করে বিডি দিবা। তারপরে কি করবা কাজটা? তুমি ও আর এ বরাবর স্কেল বসাবা, রাইট? ইয়েস স্যার। কোনটা স্কেল বসাবা? ও আর এ। আর এই যে খেয়াল করো যে ও বিন্দু বড় একদম লাস্ট বিন্দু পর্যন্ত যে তীর চিহ্ন আসছে এটা কিন্তু নেসেসারি না। তীর চিহ্ন একদম লাস্ট বিন্দু পর্যন্ত দিতে হবে এমন কোনো নেসেসিটি আছে নাকি? আমি আরো আগেও দিতে পারতাম তাহলে। এ ও একদম স্যার আরো লাস্টে, আগেও দিতে পারতাম। একদম লাস্টে যে তীর চিহ্ন দেখানো হচ্ছে নট নেসেসারি যে এখানে আমার দিতে হবে। কারণ এখানে দেওয়ার কারণে চিত্রের সৌন্দর্যটা নষ্ট হয়েছে নাকি? ইয়েস। আমি যদি Yes, sir. মাঝামাঝি কোনো একটা জায়গায় দিয়ে দিলে চিত্রটা দেখতে অনেক ভালো লাগতো আমার। ইয়েস স্যার। তাহলে যেটা করবা সেটা হচ্ছে তারপরে তুমি এও আঁকবা আর বিডি আঁকবা। তারপরে কি করবা? মনোযোগ দিয়ে শোনো। আগে দেখবা, আমি ক্লাস শেষে আঁকাটা পরে পরে স্যার কথা কেটে কেটে আসছে। স্যার স্যার আপনার আপনার কথা কথাটা কেটে কেটে আসছে স্যার। নেটওয়ার্ক ভালো। ইয়েস স্যার। স্যার এখন ঠিক হয়েছে স্যার। হ্যাঁ, তাইলে কি করবা? তুমি এও দিবা আর বিডি দিবা, সমান্তরাল দিবা দুইটারে। তারপরে ও আর এ প্রাইম এটা বরাবর একটা বড় স্কেল বসাবা দুইটা বিন্দুরে যুক্ত কইরা। তারপরে ও এ প্রাইম, ও থেকে এ প্রাইম পর্যন্ত ডট লাইন দিবা আর ও থেকে সি পর্যন্ত ফুল তীর চিহ্ন দিয়ে দিবা, বুঝছো? ইয়েস স্যার। তবে সিটা যে লাস্টে দিচ্ছে তীর চিহ্নটা এখানে লাস্টে না দিলে অসুবিধা নেই। তুমি মাঝামাঝিও কোনো জায়গায় দিতে পারো তোমার সুবিধা মতো, যাতে সুন্দর দেখা যায়। তারপরে কি কাজটা করবা? তুমি তারপরে যেটা করবা সেটা হচ্ছে ডি আর বি প্রাইম বরাবর স্কেলটারে বসাবা। বসায়া বি প্রাইম থেকে ডি পর্যন্ত তুমি ডট লাইন দিবা আর ডি থেকে ই পর্যন্ত ফুল একটা লাইন দিয়ে দিবা। পারবা? স্যার, হ্যাঁ, তখন তুমি দেখবা যে স্যার তুমি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ একটু বলে নেই, আমি তো ভুলে দেবো। তুমি একটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি এ বি আর এ প্রাইম বি প্রাইম যদি তুমি ইকুয়াল করে রাখো, তাহলে তুমি দেখবা যে তুমি আপতিত রশ্মির প্যারালাল হইছিলা, প্রতিফলিত রশ্মি দুটো প্যারালাল হবে, ওসি আর ডিই প্যারালাল হবে। কি বলছি ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার মিস্টেকটা ধরবে কেমনে জানো? স্যারে কিন্তু তোমারটা কেটে দিতে পারবে। মিস্টেক ধরবে কেমনে? যদি দেখে যে প্রতিফলিত আপতিত রশ্মি প্যারালাল ছিল কিন্তু প্রতিফলিত প্যারালাল হয় নাই, তখন কিন্তু স্যার ওই জায়গায় ভিতরে চলবে। কাজে আঁকার সময় সাবধান। কি বললাম বুঝতে পেরেছি কিনা? ইয়েস স্যার। আঁকার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে তোমার। আর তুমি যদি সাবধানতা অবলম্বন না করো তাহলে ওখানে মিস্টেক হবে। স্যার আর ফার্দার দেখবে না, মনে করবে এখানে ভুল করছে। স্যার মার্কসটা কিছু চাইলে দিতেও পারে বা একদম কাইটা জিরো দিয়ে দিতে পারে। এবার কে প্রশ্ন করতে চাইছে সেটা প্রশ্ন করো। স্যার এখানে কোণের মান কি দেয়া থাকতে পারে না? যদি কোণের মান স্যার দেয়া থাকে তাহলে কি আগে এবি, আগে স্যার আয়তক্ষেত্রটা এঁকে নেবো নাকি আগে কোণ অনুযায়ী কম্পাস দিয়ে কাজ শেষ করবো? কোন কোণের মান দেওয়া থাকবে? কোণের কি বলো বলো কোনটা দেওয়া থাকবে? স্যার যেমন এ ও এরকম কোনো কোণের মান দেয়া থাকতে পারে কি? বি এ ও, স্যার পি এ ও। পি এ ও থাকতে পারে, সেটা থাকতে পারে, কিন্তু এটা খুবই এক্সট্রিম কেস। আমি কখনো দেখিনি এটা থাকতে। এখন তাদের চিন্তা ভাবনা যদি এরকম কখন লেভেলে কখনো যায় তাহলে হইতেও পারে।
আমি পাইনি এই পর্যন্ত কখনোই এই জিনিস পর্যন্ত। স্যার এরা মানে কি চিত্রে মাইপা দেখে স্যার যে কোনটা অত ডিগ্রি হয়েছে কিনা? ওইটা মাইপা দেখবে কিনা? ইয়েস স্যার। এত খাতা দেখবে নিতাই স্যার তো ম্যাথ চেক করে পুরা খাতা। কে নিতাই স্যার কি করে? স্যার ওটা তো ম্যাথ স্যার, ম্যাথের মধ্যে তো দেখতেই স্যার হবে। একবার আমাদের খাতার মধ্যে একটা উপপাদ্য আঁকার জন্য দিছিল তার সম্পাদ্য, ওইটার মধ্যে কোণ ছিল হচ্ছে 70 ডিগ্রি, তো আমারটা 69 ডিগ্রি হয়ে গেছে, 69 সামথিং। তো আমি ভাবছিলাম ওই পরীক্ষায় আমি 70-70 পাইতাম সাবজেক্টিভের মধ্যে। তো আমি বাসায় আসছি, আমি তো খুশি 70-70 পাবো। তারপর স্যার খাতা যেদিন দিতে গিয়ে দেখি 63 পাইছি, 4 নাম্বার কাটা। এরপর দেখি নিতাই স্যার খাতা দেখছে এবং ওই যে 2-3 ডিগ্রি একটু এদিক সেদিক হয়েছে ওইটা পর্যন্ত স্যার চেক করে কাটে দিচ্ছে। কেন তোমারটা এত চেক করলো? তোমার সাথে স্যারের শত্রুতা ছিল নাকি? না স্যার, স্যারের সাথে তো আমার সম্পর্ক অনেক ভালো। পরে আমি স্যারকে নিয়ে দেখাইছি, স্যার বলছে এরপর থেকে আর কোনোদিন ভুল হবে না আমার। তারপর থেকে স্যার আমার কোনোদিন আর কোনে ভুল হয়নি। এখন মনে করো আমি তো দেখি, বুঝছো, আমি একটু মাইপে টেপে দেখি। কারণ হচ্ছে আমি খাতা দেখার জন্য যে পরিমাণ এফোর্ট দিই, এটা একমাত্র স্কুলে একজনই দেয়, সেটা হচ্ছে আফসানের টিচার। আমি অন্য কাউকে দেখিনি এতটা পরিশ্রম করতে খাতা নিয়ে। ঠিক আছে? কোনো কোনো টিচার আছে টার্ম পরীক্ষার এক সেট খাতা দেখে ফেলে তোমার 1 ঘন্টায়। টার্ম পরীক্ষার এক সেট খাতা দেখে 1 ঘন্টা, এরকম টিচার আছে। স্পিড রিডার। হুম। এখনো এখনো গেগুইতে আছে। কম্পিউটার মনে হয়। দেখে এখন কেমনে দেখে বুঝতেই পারো। স্যার আবার আমাদের অনেক অনেকের আবার ফরম্যাট আছে, বুঝছেন? স্যার আমাদের স্কুলে দীপক স্যার প্র্যাকটিক্যাল করতে দিচ্ছে। আর ওনাদের একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা হচ্ছে 1122। বুঝলা? ইয়েস স্যার, বুঝেছি। 1-1-2-1-1-2-2। 2 দিন। ঠিক আছে? এটা আছে এখন, আছে এখন, আমি জানি না, কিন্তু আমি পারি না এইভাবে। বিকজ আমি একটু দেখি খাতা, চেক করি, এর জন্য আর কি। স্যার এটা আঁকবে বলো। স্যার স্কুল বাদে বাইরে থেকে প্র্যাকটিক্যালের খাতা কিনলে কি স্যার স্কুল অ্যাকসেপ্ট করবে নাকি স্কুলের ক্যান্টিন থেকেই কিনতে হবে? স্কুল থেকে কিনতে হবে। তাহলে এখানে বলছে এক্ষেত্রে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের সমান। প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। প্রতিবিম্ব সিধা বা সোজা হয়। প্রতিবিম্ব অবাস্তব হয়। আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক তত হয়। ঠিক আছে? এটা বলছে আর কি। প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের হোয়াট উইল বি দ্য ক্যারেক্টারিস্টিক্স ফর এক্সটেন্ডেড অবজেক্ট ইন প্লেন মিরর। এটা বলছে আর কি। বুঝেছো কি মোটামুটি? ইয়েস ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। আর লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত হইলে কি হবে সেটা চিত্রটিতে দেয়া আছে। সেটা আমার মনে হয় আরেকদিন বুঝাবো নাকি ওভারলোডেড হয়ে যাবে। তোমাদের এই কাজটা কি হবে জানো? কাজ হবে হচ্ছে চিত্র আঁকা খালি, বুঝছো না? চিত্র যদি না আঁকো তাহলে ধরা খাবে আর কি। চেষ্টা করতে হবে খায় না খায় চিত্র আঁকতে। আর চিত্রের মধ্যে অবশ্যই তোমাকে কি দিতে হবে, কি দিতে হবে? তীর চিহ্নগুলো ঠিক মতো দিতে হবে। যদি না দিচ্ছ তাহলে ধরা খেয়েছো। স্যার এই অধ্যায়ে অন্য অঙ্ক নাই? আছে একটা নিয়মের অঙ্ক, দুইটা নিয়মের অঙ্ক আছে। একটা হচ্ছে v cos r/2d, আর একটা হচ্ছে 1/v plus 1/u cos 1/s। অঙ্ক কম আর কি, এখান থেকে ডায়াগ্রাম অনেক বেশি আছে। গতে মাঝে মাঝে অঙ্ক আসতে দেখা যায়, গ নাম্বারে ছোটখাটো অঙ্ক আসছে, কিন্তু গতে যে চিত্র আসছে। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে বলো কতটুকু পড়া হইলো, বুঝতে পারছো কিনা যতটুকু পড়ানো হয়েছে? স্যার। মানে ভিজুয়ালি ইয়েস স্যার। তোমার ইয়েস কাছে স্যার। প্রত্যেকটা ম্যাটার ভিজুয়ালি ক্লিয়ার হতে হবে। তুমি দেখতেছো দেখে বুঝতেছো এরকম। যদি এমন হয় যে তোমার কাছে ভিজুয়ালি ক্লিয়ার হচ্ছে না, তোমাকে মুখস্থ, আমি বারবার বলতেছি কিন্তু একদম, তোমাকে মুখস্থ সত্যি সাহায্য নিতে হচ্ছে।
তাহলে সেক্ষেত্রে তুমি ধরা খেয়ে দাও। মানে মুখস্থ করে তুমি পারবা না এখানে। তো নিয়ম কানুন তোমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে এমনি এটা হইলে এটা হয়। বাট অন্যান্য ক্ষেত্রে তোমার মুখস্থ কাজ করবে না। হুম, বুঝতে পেরেছো কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে নেক্সট যেদিন আসছে সেদিন জয়েন করো, আর যতদূর পারো সেদূর ফিলো। স্যার কাল টাকা পাঠিয়েছিলাম স্যার, দেখেছিলেন? আমি রিপ্লাই দিচ্ছি তো, কিন্তু এখন কিছু যে একজন ছেলে এরকম করতেছে, টাকা না পাঠায় বলতেছে, ক্লেম করতেছে টাকা বলে পাঠাচ্ছে। আমি কি করবো সেই ক্ষেত্রে? আমার কি করার আছে? তোমাদের মধ্যে কেউ আছে না আছে সেটা আমি বলিনি। হ্যাঁ, এখন এগুলি তো মনে করো ট্রাস্ট ইস্যু। মনে করো এগুলি যদি, মনে করো আমি তোমার এই টাকাটা পাঠালাম না, না পাঠাই ক্লেম যদি করি, এটা মনে করো ভেরিফিকেশনের সুযোগ আছে না? ইয়েস স্যার। কিন্তু কাছে যে খোঁজ নিলেই তো বুঝতে পারবো যে আমি পাঠাইছি নাকি না পাঠাইছি। তখন আমি যদি তোমার না পাঠাই ক্লেম করি, তাহলে তোমার মনে করো আমার ব্যাপারে একটা খুব একটা মানে ব্যাড ইমপ্রেশন হবে না বলবান? ইয়েস স্যার। যদি তাকে ইয়েস স্যার। জিজ্ঞেস করবো যে আমার এই নাম্বার থেকে কোনো টাকা আসছিল কিনা আমার নাম্বারে, তখন সে বলবে যে হ্যাঁ আপনার নাম্বার আসলে তো আপনার নাম্বারের সাথে হয়েছে। তারপরে আমরা চেক করে দেখতেছি, বলবে স্যার আমরা সিস্টেম চেক করে দেখতেছি। সিস্টেম চেক করে দেখে যে সময় দেখবে যে আমি তোমার বলছি টাকাটা পাঠাইছি, আসলে পাঠাই দাও, তখন আমার ব্যাপারে তোমার একটা ব্যাড ইমপ্রেশন হবে না? কি মনে করছো? কিন্তু এটা অনেকে করছে, অনেকে না মানে অলরেডি একজন করছে আমার সাথে। সব স্যার ভুল নাম্বারে স্যার যেতে পারে স্যার, রিপ্লাই দিয়ে দিন যে পাঠাওনি, আসেনি। না, আমি সেটা বলি নাই, আমি বলি তাকে যে মিথ্যা বলছি, আমি বলি না, আমি বলছি রং করতে, এটা বলছি রং ক্লেম। যে ক্লেমটা করতেছে সেই ক্লেমটা ঠিক না, রং। কারণ তুমি আমাকে একটা মানে একটা টাকা পাঠাইবে, আমার কি টাকা পড়ছে তোমার? আমি বলুন যে তুমি আমার পাঠাও না, বলো তুমি। কখনো এরকম হয়েছে কেউ কেউ পাইছো যে তুমি আমাকে মানিটা সেন্ড করছো, আমি তোমার কষ্ট দিয়ে করছি তোমার সাথে? নো স্যার। তাহলে আমি নাম্বারটা মিলাই সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর টায়ার থাকলে হয়তো অনেক সময় একদিন দেরি হয়, কিন্তু আমি নাম্বারটা মিলাই তো বলি যে হ্যাঁ এই নাম্বার থেকে আমি পাইছি। ঠিক আছে, দুঃখ পেয়েছি আর কি, যাই হোক। তো এমন হতে পারে যে স্যার আপনাকে পাঠাতে গিয়ে হয়তো আপনার নাম্বারে দু একটা ডিজিট ভুল বলে ফেলেছে, এই জন্য অন্য কারোর কাছে টাকা চলে গেছে। না, সেটা তো সে করে থাকলে আমাকে তো, সে তো মানে যদি একদিন সময় পায়, একদিন সময়ের মধ্যে তো তার খোঁজ নেই, সেটা জানার কথা, তাই না? তাছাড়া ভুল বুঝতে পারেন নাই তো। নাম্বার গুলো পার্টিকুলারলি দেওয়া তো, ভুল করার কি কারণ আছে? আমি তো পার্টিকুলারলি নাম্বারটা বলে দিলাম যে এই নাম্বার। হুম, বলে দিলাম না যে নাম্বারটা আমার এটা। আর এগুলি মানে মনে করো আমিও যদি কোনো জায়গার ভিতরে আমার ভাইয়ের জন্য যদি 1,000 টাকা পাঠাই, আমি 4 বার চেক করি যে নাম্বারে পাঠাইতেছি নাম্বার ঠিক আছে কিনা। আমার মনে হয় তোমরাও সেটা করো, কারণ টাকা পাঠাইলে তো, পাঠাই দিলে তো অন্য নাম্বারে ঝামেলা, তাই না? তো তোমাদের তোমাদের কি মনে করো, চেক করে পাঠানো উচিত না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তোমার মনে করো আমার ছোট ভাইরে মনে করো আমি 1,000 টাকা পাঠালাম, আমি ওইটা মনে করো 4 বার চেক করি যে নাম্বারটা ঠিক আছে কিনা। দুই মোবাইলে আমার নাম্বার থেকে দুই মোবাইলের সাথে মিলাই দেখি, আবার দুই মোবাইলে যে নাম্বার আছে ওই মোবাইলের নাম্বার ঠিক আছে কিনা মিলাই টিলাই দেখে তারপরে পাঠাই। পরের বার ওই নাম্বারটা অটো ওখানে থাকে কিন্তু আমি তারপরে অটো পাঠাই না, আমি কি করি আবার মিলাই তারপরে পাঠাই। ঠিক আছে, কারণ টাকা যার হাতে দেয় তার কথা কয়। এই জন্য আমি কি করি, চেক না করে পাঠাই না, বিষয়টা এই জায়গার ভিতরে। যাই হোক, আহ, সবকিছু আল্লাহ পাক দেখতেছেন, এগুলি নিয়ে আর কথাবার্তা বলে লাভ নাই। তোমাদের যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে তোমরা এই ডায়াগ্রাম গুলো তোমরা একটু বাসার ভিতরে প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট এই কথাটা মানে একটু প্রমিস করো যে ডায়াগ্রাম গুলো যদি তুমি এঁকে ফেলতে পারো, তোমার এই চ্যাপ্টারের অর্ধেক শেষ, তোমার আমি গ্যারান্টি দিচ্ছি। বলো। ইয়েস স্যার। হ্যাঁ, চেষ্টা করবা যে যে জায়গার ভিতরে ডায়াগ্রাম গুলো আছে চেষ্টা করে দেখবা পারো কিনা। না পারলে আমাকে আবার ডিফিকাল্টিস গুলো বলবো, স্যার এখানে আসতে গেলে এখানে আমার এই প্রবলেমটা হচ্ছে। তখন আমি যদি পারি একটা সলিউশন দেবো যে এমনি নাই এমনি এখন। ঠিক আছে, ঠিক আছে অনেকগুলো, তাহলে সেইভাবে তুমি তখন আইডিয়া দিবে। পারবা কিনা কও? ইয়েস ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার, পারবো।
ঠিক আছে, তাহলে চেষ্টা করে আমাকে নেক্সট ক্লাসে জানো। থ্যাঙ্কস ফর জয়েনিং পোলাপান। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, sir. আসসালামু Assalamu আলাইকুম স্যার। আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। মাথা বাইরে দিয়েছে ঠিক করে